আসসালামু আলাইকুম দর্শক। আপনারা থাম্বনেইলে যেই চোরটিকে দেখতে পারলেন, যে মানুষটিকে দেখতে পারলেন, তার নাম টিপু সুলতান। নামটা একজন সম্রাটের হলেও কাজটা কিন্তু চোরের। তিনি চুরি করেন, পেশায় একজন চোর। আজকে চোরকে নিয়ে আপনার সঙ্গে কথা বলব। কারণ আছে। হঠাৎ আপনারা মনে করতে পারেন যে কি ভাই শাকিব খানের মুভি রেখে শাকিব খানের কনটেন্ট দেখে চোর নিয়ে কেন লেগে পড়েছি, উঠে পড়ে লেগেছি। এই চোরকে নিয়ে কিন্তু একটা সিনেমাও হইতে পারে। সিনেমার গল্পও বানানো যেতে পারে। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে লাস্ট 2 ডেজ আমি একটু ভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে রেগুলার কনটেন্ট দিতে পারছি না। একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, তো এই টিপু সুলতান নোয়াখালী তার বাড়ি। সে ৩০ টাকার বিনিময়ে তাণ্ডব বিক্রি করে। ৩০ টাকার বিনিময়ে তাণ্ডবের কপি ফাইল সে বিক্রি করে, এইচডি কপি বিক্রি করে। কিভাবে? সাভার সেনা অডিটোরিয়ামের মুভি অপারেটর, সিনেমা হল অপারেটর, ওনার নামটা প্রকাশ্যে আসে নাই এখনো। সেই হল অপারেটরের সঙ্গে সহযোগিতা করে তার সহায়তায় সে জাজের সার্ভার থেকে তাণ্ডবের এই মুভিটা সে সেখান থেকে চুরি করে। সেই হল অপারেটরকে কিছু টাকা সে দিয়েছে এবং সে ওখান থেকে ফাইলটা নিয়েছে। এখন কথা হচ্ছে, এই ফাইলটা দিয়ে সে কত টাকায় কিনলো, হল অপারেটরকে কত টাকা দিল, আর সে কত টাকা পাইল। দেখেন, এসব চোরেরা যখন একটা মুভি চুরি করে তার আগে তারা কিন্তু বিভিন্ন গ্রুপ আছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ আছে, পেজ আছে, গ্রুপ আছে। এসব গ্রুপে তারা পোস্ট করে যে আগামীকাল তাণ্ডব পাইরেসির কপি, পাইরেটেড কপি আসবে, কার কার লাগবে ইনবক্সে নক করেন। এই যে যে লোকটি পোস্ট দিল তার ইনবক্সে হাজার হাজার ইয়ে পড়ে, মেসেজ পড়ে যে আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে। আবার সেই মেসেজগুলোকে তারা আবার ইনবক্স করে যে বিকাশে এত টাকা পাঠান, আপনাকে ফাইলটা দিয়ে দেওয়া হচ্ছে। যখন বিকাশে ৫০০ টাকা বা ৬০০ টাকা বা ১,০০০ টাকা পাঠানো হয়, তখন তারা ফাইলটা দিয়ে দেয়। এই বিভিন্ন গ্রুপে দেয়, টেলিগ্রামে দেয়, ব্যক্তিগতভাবে কাউকে দেয়। এইভাবে দিলে ২০,০০০, ৩০,০০০ তারা একদিনে বিক্রি করে ফেলে। যখন প্রথম ধাপে ২০,০০০, ৩০,০০০ বিক্রি হয়, তখন ধরেন ১০০ কপি দিলেই তো আ আ ১০০,০০০ মানে ১,০০,০০০ টাকা। তাহলে ২০,০০০ কপি যদি সে সেল করতে পারে প্রথম ধাপেই, তাহলে তার কত টাকা আয় হয়। এখন যে চোরটাকে দেখছেন টিপু সুলতান, তার চেহারাটা দেখলে তো মনে করবেন যে ওর এত টাকার মালিক। বেসিক্যালি এই টাকা আমার ভাগ হয়। তো ওকে ধরার পরে এবং সাভার সেনা অডিটোরিয়ামের সেই আ পরিদর্শককে ধরার পরে আরো কয়েকটা বিগ ফিশ এর নাম সামনে চলে আসছে। অনেক বড়, বড় হর্তাকর্তার নাম সামনে চলে আসছে। কিন্তু সেই নামগুলো কিন্তু প্রকাশ্যে কাউকে বলা হচ্ছে না। বা আদৌ কোনোদিন বলা হবে কিনা জানি না। কেন বলা হবে না সেটা আমি আমার কনটেন্টের শেষের দিকে আলোচনা করব। এর আগে আরো কিছু কথা বলে নেই। যখন এই ৳৩০, এখন কথা হচ্ছে যে ভাই ৳৫০০ দিয়ে কে তাণ্ডব দেখবে এইচডি প্রিন্ট? এটা তো ভাই আমি হলে গিয়ে ৳৫০০ দিয়ে টিকিট কেটে দেখবো দরকার হলে। ৳৫০০ দিয়ে আমি কেন কপি রাইট কিনবো? আপনারা যারা YouTube এ ফ্রি দেখছেন তারা কেউ এটা কিনে না। এটা যারা কিনে তারা YouTube এ আপলোড করে দেয়। বা যারা পায় বন্ধু-বান্ধবের কাছ থেকে পায়। ধরেন আমি কিনেছি। এখন আমার কাছ থেকে আমি ৪ জনকে দিলাম, তারা ফ্রি আপলোড করলো। তারা ফ্রি পাইল। আমি তো টাকা দিয়ে কিনছি। এখন আমার টাকা দিয়ে কেনার স্বার্থটা কি? স্বার্থটা খুবই সামান্য, খুব সামান্য। আমার পেজের রিচ হইলো, আমার চ্যানেলের রিচ হইলো, আমি সবার আগে দেখলাম। আমি এটাকে দিয়ে আমার কোনো একটা গার্লফ্রেন্ডকে গিফট করলাম, আগে দেখালাম ওকে। খুবই সামান্য স্বার্থ। এটা খুব বড় যে কোনো স্বার্থ রিটেইল জায়গায় তা না। মূল টাকাটা কিন্তু খেয়ে নেয় এই টিপু সুলতানের উপরে যারা আছে তারা। টিপু সুলতানও কিন্তু খুব বেশি টাকা পায় না। তো টিপু সুলতানের চেহারা দেখেই বুঝতে পারছেন গলায় কিন্তু স্বর্ণের চেইন থাকতো, হাতে একটা রোলেক্স ঘড়ি থাকতো, সে যদি এত টাকার মালিকই হইতো। তো দেখা গেল যে ওরা টাকা ঠিকই কামায় ১-১.৫ কোটি টাকার মতো। কিন্তু এই টাকাটা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে অনেক উপর লেভেলে চলে যায়।
এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আপনারা কি কখনো শুনেছেন যে জাজের সার্ভার থেকে জাজের প্রোডাকশন, জাজের প্রয়োজনায় কোনো সিনেমা পাইরেসি হয়েছে? উত্তরে হয়তো সবাই বলবেন না, আমিও শুনি নাই, আমার উত্তরও না। তাহলে জাজের সার্ভার থেকে কিভাবে তাণ্ডব পাইরেসি হয়? এটা একটা বিগ কোশ্চেন। এখন কথা হলো যে বাকি কাজ তো তদন্ত যারা করছে তারা করবে, তদন্ত করে বের করবে কারা বেসিক্যালি পাইরেসিটা করলো। এখন ওই যে বলছিলাম যে এদের নাম হয়তো কোনোদিন সামনে আসবে না, কারণ যে বিগ ফিশ গুলা আসতেছে, এই বিগ ফিশ যদি এই শাহরিয়ার শাকিল বা তাণ্ডব প্রযোজনা টিমের সাথে একটা আতাত করে নেয় যে ভাই তোমার তো এত কোটি টাকা লস হয়েছে, আমি তোমার এত টাকা দিয়ে দিচ্ছি, এটা অফ যাও, সামনের বার থেকে আর হবে না, এ ধরনের একটা মুচলেখা দিয়ে সেটা অফ করে নিল, থানায় কিছু টাকা দিল, শাহরিয়ার শাকিলকে কিছু টাকা দিল, অফ হয়ে যেতে পারে। যদি অফ না হয় তাহলে এটা লিগেল প্রসিডিউর কি? লিগেল প্রসিডিউর হলো 100 টাকার মামলা করে দিবে জাজের নামে, কারণ ডিস্ট্রিবিউশন আপনি দায়িত্ব আপনার। সো এটা যদি কোনো পাইরেসি হয় তাহলে সেই দায়ভারও আপনার। এই যে 100 কোটি টাকার মামলা জাজ খেয়ে নিবে, খাওয়ার পরে জাজ কি করবে? জাজ দায়ভারটা চালাবে হলের উপরে, যে যেই হল থেকে এটা পাইরেসি হয়েছে এই হলের মালিকের উপরে চাপাই দিবে। তারপরে জাজ আবার মামলা করবে কি হল মালিকের উপরে, হল মালিক তখন আবার উল্টা মামলা দিবে জাজের নামে যে তোমার লোকই এইখানে আমার এই লোকের সাথে আতত করে এটা করছে। এই মামলাবাজি করতে করতে একটা জায়গায় গিয়ে শুরু হয়ে আসবে যে এখানের সাথে জড়িত কে? জাজ জড়িত, নাহলে হল মালিক জড়িত, নাহলে হলের অপারেটর জড়িত, যেই জড়িত সে কিন্তু প্রকৃত অপরাধীটা বের হয়ে আসবে। এই যে একটা বের হয়ে আসার একটা সময় লাগবে, একটা প্রক্রিয়া লাগবে। এই প্রক্রিয়ায় বের হয়ে আসলে যেই বের হয়ে আসুক, তার যদি শাস্তি প্রকাশ্যে না হয়, তার যদি শাস্তি নিশ্চিত না হয়, আজকে তাণ্ডব হয়েছে, কালকে আরো অনেক সিনেমা পাইরেসি হবে। একটা মজার কথা আরো বলি, এই ঈদে নীলচক্র কিন্তু জাজের প্রোডাকশন, নীলচক্রের প্রডিউসার প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক এটা জাজের প্রোডাকশন। নীলচক্র কেন পাইরেসি হইল না? আপনারা কি নীলচক্রের পাইরেটেড কপি দেখেছেন? আমি দেখি নাই, আমি শুনি নাই। যদি হয়ে থাকে আমি আমি অ্যাবসার্ড যে কেন হইল না, আমি অবাক এটা কেন হইল না। তো আরো একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে এই যে যে পাইরেসি হইল, এই পাইরেসির ব্যাপারে জাজের পক্ষ থেকে কোনো ঘোষণা কি এসেছে যে এটা আমরা করি নাই বা এটা যারা করছে তারা বের করার করতে হবে? তারা কিন্তু একদম চুপ। অথচ জাজ পাইরেসির ব্যাপারে এর আগে একবার একটা ঘোষণা দিয়েছিল, কেউ যদি প্রমাণ করতে পারে জাজ পাইরেসি করছে তাহলে তাকে 100 কোটি টাকাটা, এরকম একটা ঘোষণা দিয়েছিলেন আব্দুল আজিজ সাহেব। আমি বলছি না জাজ এটা পাইরেসি করছে, আমি বলছি না এটার সঙ্গে অনেক বড় বড় হর্তাকর্তা জড়িত, আমি শুধু এটা বলছি যে এটা নিশ্চিত করতে হবে কে পাইরেসিটা করেছে, কোত্থেকে কোত্থেকে পাইরেসি করেছে হয়েছে এটা তো বের হয়ে এলো, এবং কে মানে একেবারে রুট লেভেল থেকে একজনকে তো ধরা হইলো। এখন ওরে ডান্ডা মারলে আরো দুইজনের নাম বের আসবে, যেমন ও কোত্থেকে পাইছে এটা কিন্তু এই যে সাভার সেনা অডিটরিয়ামের হল পরিদর্শকের কাছ থেকে যে পাইছে, এটা কিন্তু ওরে ডান্ডা মারার পরে এটা পাইছে। এখন সাভার সেনা অডিটরিয়ামের হল পরিদর্শককে ডান্ডা মারলে আরো অনেক কিছু বের হয়ে আসবে। এখন কথা হলো ভাই, এই পাইরেসি বন্ধ হওয়ার কি কোনো উপায় নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। একটা টেকনোলজি আছে, ডিসিপি টেকনোলজি, যেই টেকনোলজির আওতায় আসলে এই পাইরেসিটা বন্ধ হয়ে যাবে। ডিসিপি টেকনোলজিটা আমরা আরেকদিন আলাপ করবো এটা নিয়ে। এটার বিষয়টা হচ্ছে গিয়ে ছোট ছোট করে বলে রাখি যে প্রতি শো চালানোর আগে একটা কোড দেবে, সেই কোডটা ওইখানে প্রেস করলেই শো এর আগে সিনেমাটা চলবে, আদারওয়াইজ সিনেমা চলবে না। এই ডিসিপি, এই সিস্টেমটাকেই ডিসিপি বলে, ডিসিপির একটা পার্ট এটা। তো এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে এই পাইরেসি রোধ করা অনেকটাই সম্ভব। আরো একটা কথা বলি আপনাদেরকে, যদি সার্ভার সিস্টেমই রাখতে হয় তাহলে যারা যারা বড় বড় প্রডিউসার আছে তারা তারা নিজেরাই সার্ভার সিস্টেমটা চালু করে নিয়ে দিতে পারে। যেমন ধরেন বরবাদের প্রয়োজক এখন চাইলে কিন্তু নিজেরাই সার্ভার ডিস্ট্রিবিউশনের একটা ব্যবসায় তারা করতে পারেন, খুব বেশি না, তাদের তো সব হল দরকার নেই, 100টা সার্ভার নিলেই তাদের হয়ে যাচ্ছে।
100টা সার্ভারে হয়তো 1 কোটি বা 2 কোটি বা 3 কোটি টাকা লাগতে পারে, কিন্তু সেটা দিয়ে তো তারা লেটেস্ট সার্ভার পাচ্ছে। এখনকার জাজের যে ওল্ড ভার্সনের সার্ভার আছে, সেই সার্ভার 2 দিন পর পরই ক্র্যাশ করে, বিভিন্ন হলে মারামারি লাগে, হল ভাঙচুর হয়। আমি নিজে এটা সাক্ষী। দিয়াবাড়িতে গেছি সিনেমা দেখতে, জাজের সার্ভার ক্র্যাশ করছে, 100 এর অর্ধেক টাইমে সার্ভার ক্র্যাশ করছে, ওই শোয়ের দর্শকদেরকে পরের শোয়ে ইনভলভ করানো হয়েছে, আবার পরের শোয়ের দর্শকদেরকে ম্যানেজ করে পরের শোয়ে পাঠানো হয়েছে। এই যে একটা প্রবলেম হচ্ছে সার্ভার পুরনো হওয়ার কারণে, যার কারণে নতুন সার্ভারও দরকার। নতুন সার্ভারে যদি না থাকে ডিসিপি তে চলে যেতে পারে, ডিসিপি তেও যদি না যায় তাহলে সেন্ট্রাল সার্ভারের একটা ব্যাপার আছে। এটাও আমি আরেকদিন আলাপ করবো এটা নিয়ে, যে এই সেন্ট্রাল সার্ভারের ভিত্তিতে যদি এটা হয় তাহলে এক জায়গা থেকে সে এক জায়গা থেকে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা হল সে ইয়ে করবে, পরিচালনা করবে। এইচডি প্রিন্টার পাইরেসি হওয়ার কোনো সুযোগ থাকবে না। এরপরে পাইরেসি হওয়ার সুযোগ থাকবে সেটা কি, হল থেকে যদি কেউ ভিডিও করে। কিন্তু এই যে সেন্ট্রাল সার্ভার হইলে প্রত্যেকটা হলের সিসি ক্যামেরা থাকবে, সেই সিসি ক্যামেরা থেকে বোঝা যাবে কার ফোন উঁচু করা, কার ফোন থেকে ভিডিও হচ্ছে। তখন সাথে সাথে সে ওই হলে নক করবে এবং সেই হলের গিয়ে তাকে আটক করা হবে। অর্থাৎ সে যে আলাদা একটা শো চালাইয়া ওটাকে কপি করবে, সেই সুযোগটাও আর থাকবে না। অর্থাৎ এই যে একটা, সেটার জন্য আবার প্রায় 10 থেকে 15 কোটি টাকা খরচের একটা বিষয় আছে, সেটার ব্যাপারে সরকারকে আগে আসতে হবে। সরকার যদি এই বিষয়টা হস্তক্ষেপ করে, যে এফডিসি তে একটা সেন্ট্রাল সার্ভার থাকবে যেখান থেকে পুরো বাংলাদেশের সিনেমা হলগুলো অপারেট হবে, কোনো জায়গায় জায়গায় সার্ভারও যাবে না, জায়গায় জায়গায় পরিদর্শকও যাইতে হবে না, সিসি ক্যামেরা থাকবে, ই টিকিটিং থাকবে, সার্ভার এখান থেকে অপারেট হবে, কয়জন দর্শক হলে ঢুকলো, কয়জন দর্শক বেরোইলো, সব কাউন্ট হবে গেটের মধ্যে, সব দেখা যাবে সিসি ক্যামেরায়। এই সেন্ট্রাল, এখন ইন্টারনেটের যুগ, এখন আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তো সেন্ট্রালি যদি এটা এখন অপারেট করা হয় তাইলেই সম্ভব পাইরেসিটাকে রোধ করা। এই সরকার যদি এগিয়ে না আসে তাহলে এটা দ্বিতীয় কোনো অপশন হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রযোজককে, যারা বড় বড় প্রযোজক, যারা 12 কোটি 15 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবেন, তারা আগেই 2-3 কোটি টাকার সার্ভারের ব্যবসাটা শুরু করে দেন। এই ব্যবসা করে আপনারা যারা ছোট বাজেটের সিনেমা নিয়ে আসবে, তাদেরকে আপনারা সার্ভার ভাড়া দিয়ে 1 বছরের মধ্যে আপনারা সার্ভারের দামটা তুলে দিয়ে আসতে পারতেছেন, বা 2 বছরের মধ্যে তুলে দিয়ে আসতে পারতেছেন। এটাও কিন্তু অল্টারনেটিভ একটা ব্যবসা হইতে পারে সেই সব বড় বড় প্রযোজকদের জন্য। যাই হোক, সবাই বলে দিবে যে এটা জাজ করেছে কিনা, বা জাজের হাত এখানে আছে কিনা, বা একান্তই ওই যে 30 টাকায় বা 500 টাকায় সিনেমা বিক্রির বিষয়টা কিনা। তারপরে আরো কিছু সাইট আছে যেখানে টেলিগ্রাম, তারপরে টেলিগ্রামের মতো অনেকগুলো সাইট আছে যেগুলো সবাই জানে, আমি এতগুলো নাম আমার মুখস্থ নাই। এগুলো কিন্তু আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে যদি এই সাইটগুলা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, তারা যদি প্রতিনিয়ত অপারেটিং এ থাকে, তাহলেও কিন্তু এটা বন্ধ করা পসিবল। কিন্তু এই যে তাণ্ডবে পাইরেসি হয়েছে বলে 2 দিন একটু দৌড়ঝাঁপ করলো, তারপর বন্ধ হয়ে গেল, তাইলে এই পাইরেসি বন্ধ করা সম্ভব হবে না। তাণ্ডবের যে প্রয়োজক, বরবাদের যে প্রয়োজক, সকল বড় বড় প্রযোজককে এগিয়ে আসতে হবে এবং এটা সারা বছর মনিটরিং করতে হবে। সারা বছর এটার পিছনে তদন্ত কমিটি লাগিয়ে রাখতে হবে, সারা বছর এটার পিছনে আইন শৃঙ্খলা বাহিনী লাগিয়ে রাখতে হবে। 1-2 মাস করে অফ হয়ে যাবেন, আবার পরে সিনেমা আবার পাইরেসি হবে। বিদেশে সিনেমা দেওয়ার সময়ও পাইরেসি হওয়ার একটা সুযোগ থাকে, সেটাও একটু খতিয়ে দেখতে হবে, সেই ব্যাপারেও সচেতন থাকতে হবে। টোটাল বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে পাইরেসি যে করলো এই টিপু সুলতান, একে কিন্তু আমাদের পুলিশ ফোর্স বের করে দেয় নাই, একে বের করে দিয়েছে শাওন নামের এক ব্যক্তি, যে কিনা জয়দিন পাইরেসি হয়েছে ওই দিন থেকেই সবাইকে নক করছিল, বলছিল যে ভাই ব্যবস্থা নেন, অ্যারেস্ট করেন, কিন্তু পাইরেসি করছে। ওরে যদি আরো আগে অ্যারেস্ট করা হইতো তাহলে কিন্তু এতটা ছড়াইতো না যতটা ছড়াইছে। এরপরেও তারা ইনসাফ পাইরেসির ঘোষণা দিয়েছিল, কিন্তু ধরা খাওয়ার পরে ইনসাফ পাইরেসিটা বোধহয় বন্ধ হয়ে গেছে। আমি জানি না ইনসাফ পাইরেটেড কপি আপনারা কেউ দেখেছেন কিনা। যাই হোক, পাইরেসি যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা ক্যান্সার। পাইরেসি বন্ধ করতে না পারলে শুধু ইন্ডাস্ট্রির ধ্বংস হবে তা না, অনেকগুলো পরিবার বেকার হয়ে যাবে, অনেকগুলো মানে মানুষ কর্ম হারাবে, একটা বিশাল একটা
আয়ের ক্ষেত্র বন্ধ হয়ে যাবে। শিল্পের চাকা যেরকম ঘুরে, ইন্ডাস্ট্রিও একটা শিল্প। আমাদের দুঃখের বিষয় হলো গিয়া যে আমাদের এই অভিনয় শিল্পী এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিচ্ছে না। নাটকের যে অভিনয় শিল্পী, সম্ভবত এফডিসিটাকে ইন্ডাস্ট্রিয়াল, নাটকের যে অভিনয় প্রযোজনা হয় এগুলোকে বোধহয় এখনো ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দেয় নাই, শিল্প হিসেবে ঘোষণা দেয় নাই। যাই হোক, ওইটা অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ। টিপু সুলতানের মতো আরো অনেক টিপু সুলতান গজাবে মাঠ পর্যায়ে, কিন্তু যদি ওই যে রাঘব বোয়াল যেগুলোর নাম আসতেছে ওগুলোর যদি আটকানো না যায় তাহলে আর এই টিপু সুলতানদেরকে ঠেকানো যাবে না।